স্বাগত দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনারা জানেন দেশ এবং বিদেশের ঘটে যাওয়া নানা ঘটনাগুলোকে পর্যবেক্ষণ এবং ঘটনার পেছনের ঘটনাগুলোকে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। আর আজকে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাগরিকের সিনিয়র বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। সাখাওয়াত ভাই, আপনাকে বিশ্লেষণে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সাখাওয়াত ভাই, সামনে নির্বাচন আসছে, আর মাত্র অক্টোবর শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যেভাবে প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, এবং সেভাবেই সারা দেশ জুড়ে আমরা অনেকের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রতীক বরাদ্দ নিয়ে বা সংসদ সদস্য পদপ্রার্থী দোয়া করবেন এই সাইনবোর্ড আমরা এবং ব্যানার পোস্টার দেখছি। এমন একটি পরিস্থিতিতে কিছুদিন পর পরই বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যে আমাদের মেট্রো রেলে যে চলছে, এই চলার মধ্যে যে আমাদের যে ভারগুলোকে, কম্পনগুলোকে নেওয়ার জন্য যে এক ধরনের ইলাস্টিক রাবার যেগুলোকে বিয়ারিং প্যাড বলা হয়, আজকে এই বিয়ারিং প্যাড ভেঙে একজন পথচারী নিহত হয়েছেন। এবং এর আগেও গেল সেপ্টেম্বরও একবার এই একই ঘটনা ঘটেছে, যদিও কোনো হতাহতের ঘটনা না হতে এটি সংবাদের মুখ্য জায়গায় চলে আসেনি। আজকে কিন্তু এই বিষয়টি চলে আসছে। তো আমাদের প্রথমেই আলোচনাটা থাকবে, আমরা পরে নির্বাচন নিয়ে আলোচনা করব, আরপিও নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম শুরুটা করতে চাই যে মেট্রো রেলটা নিয়ে। এই যে মেট্রো রেলে যে দুর্ঘটনা ঘটলো, আমরা কিন্তু চলার পথে অনেক দেখি যে মেট্রো রেলের নিচে অনেক মানুষ গাড়ি চলাচল করছে, আতঙ্কে যে পথচারীগুলো যে চলছে। এখন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ সানি আপনাকে। আমি একটা জিনিস আপনাকে প্রথমেই বলি যে আপনি বলছেন যে নতুন সরকার আসার পর নানা ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হচ্ছে। এটা সত্যি। আপনি যদি যে সরকারই আসুক, আপনি যদি বিগত সরকারের দিকেও তাকান, দেখবেন যে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, ইনসিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, এগুলোকেই আসলে এই সরকারের সাথে এটা কোনো সম্পর্ক না। এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সাথেই এটা সম্পর্ক। দেশের নানা, আপনি যখন একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, ডেভেলপিং চলে, তখন নানা ধরনের স্থাপনা চলতে থাকে, নানা ধরনের, যার কারণে এই স্থাপনাকে কেন্দ্রিক কিছু দুর্ঘটনা আমরা দেখতে পাই। আপনি বলতে চাচ্ছেন হয়তো যে কয়েকদিন আগে এয়ারপোর্টে একটা ইনসিডেন্ট ঘটেছে, হ্যাঁ, এরকম আমরা চট্টগ্রামে দেখেছি। হ্যাঁ, এইগুলা আমার মনে হয় না যে কোনো সচিবালয় দেখেছেন এই সরকার আসার পরে। এগুলার সাথে এইটার মানে সরকারকে আসলে এগুলো মোকাবেলা করতে হয়। নানা ধরনের এগুলো দুর্ঘটনা, দিন শেষে এগুলো দুর্ঘটনাই মনে হয়। সরকারও তদন্ত করে দেখা যাচ্ছে যে এটা দুর্ঘটনার সাথে এই নতুন সরকার পুরাতন সরকারের সাথে সম্পর্ক গোলানো ঠিক হবে আমি মনে করি না। তবে আপনি বলছিলেন যে মেট্রো রেলে কেন দুর্ঘটনা হচ্ছে, মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হচ্ছে। আপনি যদি মেট্রো রেলে উঠে থাকেন বা চড়ে থাকেন, তাহলে দেখতে পাবেন যে মেট্রো রেলটা আসলে আমাদের ভিতরে এক ধরনের একটা ভালো লাগা, একটা ভালোবাসা এবং মানুষের মধ্যে এক ধরনের একটা অনুভূতি, সুখ অনুভূতি তৈরি হয়েছে। আপনি যখনই ওঠেন, আপনি কারণ কি ট্রাফিক, আমাদের যদি একটা সংকটের কথা বলেন, ঢাকা শহরের মূল সংকটটা কি ছিল? ট্রাফিক। এই ট্রাফিক ব্যবস্থাপনাটাকে একটা আমূল পরিবর্তন করে আনছে মিরপুরের, আজকের মিরপুর আর যদি আপনি যদি চিন্তা করেন 1 বছর আগের মিরপুর, সেটাকে রাত দিন পাল্টে দিছে। এখন আপনি যেটা বলছিলেন যে এই যে দুর্ঘটনা, কি আমি খেয়াল করেছি যে প্রথম দিকে আপনি যদি মিরপুর অঞ্চলগুলো দেখেন, কিংবা একেবারে ফার্মগেট পর্যন্ত যান বা একেবারে মতিঝিল পর্যন্ত যান, সেখানে যেয়ে দেখবেন যদি মেট্রো স্টেশনগুলোতে আপনাকে নামতে হবে, নেমে দেখবেন যে নিচে দোকানপাটে একেবারে ভরপুর। এইটা থাকার কথা না। মেট্রো রেলের নিচে আপনি সারা পৃথিবীতে দেখবেন মেট্রো রেলের নিচগুলো হয় ক্লিন, এদিকে থাকবে, সড়ক পথ থাকবে, যানবাহন চলবে, নানা ধরনের চলবে, সেটা সংকট হওয়ার কথা না। কিন্তু এরকম মানুষ উঠবে মেট্রো রেলে, সেই উঠার জায়গাটা নাই। মিরপুরে আপনি 10 নম্বরের খেয়াল করেছেন কিনা জানি না, শেরোপাড়ার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো স্টেশনের মধ্যে কারওয়ান বাজার, এরকম কিছু স্টেশন, আমি মনে করি যে মিরপুর কেন্দ্রিক যতগুলো স্টেশন আছে সবগুলোকে, বিশেষ করে আমি দেখছি যে আপনি যে পথে উঠবেন, নামবেন, সেই পথটুকু রুদ্ধ। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের যে ফুটওভার ব্রিজগুলোতে আপনি হাঁটতে পারেন না। কারণ কি? 3 ভাগের 2 ভাগ দখল করে আছে নানা ধরনের হকার, নানা ধরনের দোকানপাট, এরকম। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে এই যে মেট্রো রেলের যে এই দোকান নিচের যে স্থাপনা বা নিচে যে জায়গাটা স্পেস থাকার কথা, হ্যাঁ, মেট্রো রেলেও দোকানপাট থাকবে, ভিতরে দোকানপাট রাখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে নিশ্চয়ই চালু হবে। কিন্তু এই নিচে এই অবস্থা যদি চলে, এই যে আপনি ধরেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো, আপনি বললেন যে একজন মারা গেছেন, কেন মারা গেলেন?
আপনি যে পিলারের ইয়েটা পড়লো এবং মারা গেল, এটা হ্যাঁ কেন মারা গেল? কারণ আজকে যদি নিচে যদি দোকানপাট না থাকতো, তার মানে পথচারী কম থাকতো, আপনি কিছু কিনতে যেতেন না, সে পথচারী মারা যাক আর দোকানের লোকই মারা যাক। তার মানেটা হলো যে এই জায়গাটাকে যত্ন নেওয়া উচিত, যেই সরকারি থাকুক, এই যে সেটা নতুন সরকার থাকুক পুরাতন সরকারি থাকুক, সেটার প্রতি যত্ন নেওয়া উচিত। আর দ্বিতীয় হলো যে মেট্রো রেল, আপনি আমাদের দেশের স্থাপনার ক্ষেত্রে খেয়াল করবেন, সমস্ত স্থাপনা, আমি বলি যে শুধু এই একটা না, যত স্থাপনা তৈরি হয়েছে সারা পৃথিবীতে হলো কি একটা জিনিস খুব সবসময় থাকে, যে সেটা এয়ারপোর্ট হোক, জাদুঘর হোক, কিংবা ধরেন কোনো সরকারি প্রতিষ্ঠান হোক, স্টেডিয়াম হোক, আমাদের দেশে যে এই সংকটটা আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যে সংকটটা হলো আপনি স্থাপনা নির্মাণে অনেক ব্যয় করছেন, খুব সুদৃশ্য সুনন্দিত খুব সুন্দর একটি স্থাপনা তৈরি করছেন, আকর্ষণীয় ভাবে তৈরি করছেন, এবং যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর করছেন, সড়ক পথ বলেন, রেলপথ বলেন, খুব সুন্দর হচ্ছে, সেতু বলেন, কিন্তু রক্ষণাবেক্ষণের দিকে আমাদের কোনো মনোযোগ নাই। সেটা এই সরকার হোক, আগের সরকার হোক, কোনো আপনি যদি দেশটাকে এগিয়ে নিতে চান, সেই জিনিসটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের না? হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে কি আমার দায়ভার নেই? অবশ্যই আমার আপনার দায়ভার আছে, কিন্তু সরকারকেও আপনি যদি 100 টাকা খরচ করে নির্মাণে, আপনাকে রক্ষণাবেক্ষণে আরো 100 টাকা খরচ করতে হবে। 100 বছর যদি এই মেট্রো রেলের, আমরা বলি যে 100 বছর পর্যন্ত ন্যূনতম মেট্রো রেল থাকবে। আপনি যদি চিন্তা করেন দেশের বাইরে অনেকগুলো মেট্রো রেল, যেগুলা আপনি যদি ইউএসএর দিকে তাকান, 400 বছর ধরে মেট্রো রেল চলছে। তার মানে ওরা কি করে? শুক্র শনিবারে সেটা রক্ষণাবেক্ষণ করে। আমরা যদি এই রক্ষণাবেক্ষণে সময় না দিই, শুধু ভার বহন করি। আপনি একটা কথা বলছিলেন যে এই মেট্রো রেলে ভার বহন করতে পারছে না, মেট্রো রেলে ভার বহন করতে পারছে না, এটা এখনই বলার সময় হয় নাই, এটা এখনই বলার সুযোগও তৈরি হয় নাই। আমি মনে করি মেট্রো রেল ভার বহন করতে পারছে, প্রতি 2 মিনিট পর সারা পৃথিবীতে মেট্রো রেল যাওয়া আসা করে, আমাদের এখানে 7-8 মিনিট পর পর। তো মেট্রো রেল ভার বহন করার ক্ষমতা রাখে, এগুলো 100 বছরের জন্য স্থাপনা তৈরি করা হয়েছে, কিন্তু মেইনটেনেন্স, আপনাকে মেইনটেনেন্সটাকে ঠিক মতো করতে হবে। আমি মনে করি যে হ্যাঁ, মেট্রোলের ভিতরে ঢুকলেই মনে হয় না যে বাংলাদেশে আছি, মনে হয় যে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে, কিন্তু আমার কাছে তারপরে মনে হয় যে আপনি শুধু উপরে দেখলেন, কিন্তু নিচ দিয়ে যখন আপনি যাচ্ছেন, তখন আপনার যে দৃশ্যটা আপনি দেখতে পান সবসময়, সেই দৃশ্যটা পৃথিবীর সব মানুষই এসে দেখতে পায়। সাখাওয়াত ভাই, আপনি মেইনটেনেন্সের খরচের কথা বললেন, যে এই মেইনটেনেন্স গুলো খরচ তো বরাদ্দ থাকেই। এখন তারা যদি নিয়মিত এটাকে পর্যবেক্ষণ না করে, এই মেট্রো রেলটা যে কোম্পানি, মাস ট্রানজিট কোম্পানি, যে এটা নির্মাণ করছে এবং করেছে এবং এখনো পর্যন্ত স্টিল নাও দে আর ওয়ার্কিং, কিন্তু এই বিষয়গুলো কি মাস ট্রানজিট কোম্পানি তারা কি দায় এড়াতে পারে? আপনি বলছিলেন যে জনগণের পথচারীতে আতঙ্ক, হ্যাঁ এখন তো আতঙ্কিত হবেই, কারণ এখন চলতে গেলে কখন কোন পিলার বা কোন অংশটুকু ভেঙে পড়ে, এটা আমাদের আতঙ্কের মধ্যে থাকবে। কিন্তু যে কোম্পানি এটা নির্মাণ করছে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তারা কি দায় এড়াতে পারে কিনা? না, কোনো প্রতিষ্ঠানই দায় এড়াতে পারে না, কোনো প্রতিষ্ঠানের দায় এড়ানোর সুযোগ নাই। যেখানে সরকারের যেমন নাই, যেমন আপনি জানেন যে অলরেডি সরকার পদক্ষেপ নিয়েছে এবং যে পরিবারের আহত হয়েছে, নিহত হয়েছে, তার পরিবারের জন্য একটা বরাদ্দ দিয়েছে এবং বলেছে যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে যদি কোনো বেকার কেউ থাকে ওই ফ্যামিলিতে, তাহলে তাকে চাকরির ব্যবস্থা করে দিবে। এখানে সরকারের যেমন দায় আছে, প্রতিষ্ঠানেরও দায় আছে। প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন যে হ্যাঁ, মেট্রো রেলের যে প্রতিষ্ঠান, তাদের কি দায় নাই? অবশ্যই দায় আছে। যেমন সিকিউরিটি দেওয়া, আমি বলি নাই যে আপনি একটু খেয়াল করবেন, আমি বলছি যে রক্ষণাবেক্ষণ অনেক বরাদ্দ আছে, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ হয় না বাংলাদেশে, হচ্ছে না। হ্যাঁ, এটা আমি বারবার বলি যে বাংলাদেশে সমস্ত ক্ষেত্রেই যে সঠিক রক্ষণাবেক্ষণ যেটা আমরা চাই সেটা পাচ্ছি না, সেটা খুব জরুরি। আশা করি আজকের ঘটনার পর থেকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি বেশ নজরে রাখবেন, তারা প্রতিটি বিষয়গুলোকেই সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন এবং রক্ষণাবেক্ষণের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবেন। এবার একটু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটু আসছে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে নির্বাচন কমিশন, প্রত্যেকে তারা এই বিষয়টি বলছেন। নির্বাচনের আগে 1972 সালের একটি আইন রয়েছে, আরপিও। আপনি জানেন যে এই আরপিওটাই, আইনটি, অধ্যাদেশটা, যে জনপ্রতিনিধি আদেশ, এটা সংশোধন করার জন্য নির্বাচন কমিশন তারা উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু সবগুলো বিষয়েই একমত হলো, একটি বিষয়ে বিএনপি ভেটো দিয়েছে, সেটা হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন। কারণ আপনি জানেন যে অনেক সময় জোটগতভাবে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা লাগে। সেই সংশোধিত যেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সেটার মধ্যে লেখা আছে যে 20 ধারা অনুযায়ী যে দলীয় প্রতীকে তাদের নির্বাচন, একটি প্রতীকে নির্বাচন করতে হবে। কিন্তু বিএনপি এটা তারা সম্পূর্ণভাবে এটা বিরোধী করছে, যে না,
প্রতিটি রাজনৈতিক দলের তাদের নিজস্ব প্রতীক দিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে, এটা যার যার মৌলিক অধিকার। তো এই যে আরপিও সংশোধনী হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং যদি বলি যে কার লাভ বা কার ক্ষতি, আপনার দাঁড়িপাল্লা কোন দিকে যাবে? হ্যাঁ, আপনি বলছিলেন যে আরপিও, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। নির্বাচন, আপনি বলছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত এটা নিয়ে সংশয় রয়ে গেছে যে আসলেই কি নির্বাচন হবে না। আপনি যদি 100 মানুষকে জিজ্ঞেস করেন, 80 জন মানুষই এখনো সিদ্ধান্তহীনতায় আছে যে আসলেই কি নির্বাচন হবে কি হবে না। এটার পিছনে কি আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, এর আন্দোলন নানা ধরনের আমরা দেখতে পাই। সেটা আপনি বলছিলেন যে আরপিও সংশোধনীটা কি, এটা নিয়ে কেন আজকে বিএনপি মাঠে নামলো, আরপিও সংশোধনীটার ইস্যুটা কি দাঁড়ালো। আপনাকে খেয়াল করে দেখেন যে আপনি যদি 2018 সালের নির্বাচনের দিকে আপনি তাকান, তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে হোয়াট ইজ আরপিও, কেন আরপিও সংশোধনীটা করতে চায় ইসি বলতে চায় নির্বাচন কমিশন। আপনি জানেন যে পট পরিবর্তনের পর 2024 সালের পট পরিবর্তন, আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে শাপলাতে অনর কেন, এই যে আমাদের যে নতুন দল এনসিপি, শাপলাতে অনর, এটার সাথেও আরপিওর একটা সম্পর্ক আছে। আরপিওর সম্পর্কটা কেমন, ধরেন 2018 সালের নির্বাচনে যদি আপনি খেয়াল করে দেখেন, 2018 সালে যারা নির্বাচন করেছে, জাতীয় পার্টি কি লাঙ্গল মার্কে নির্বাচন করেছে? আপনি খেয়াল করে দেখেন যে নৌকা মার্কে নির্বাচন করেছে, যার সাথে লোক নৌকা মার্কে নির্বাচন করেছে। হ্যাঁ, এইটা আরপিও সংশোধন, ইসি বলল যে এই পদ্ধতিতে আর যাওয়া যাবে না, যে মার্কায় আছে সেই মার্কাতে নির্বাচন করবে। নতুন যে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন, সে যে ভাই তুমি শাপলা পেয়েছো, শাপলাতে নির্বাচন করতে হবে, তুমি যদি ধানের শীষ পাও, ধানের শীষে নির্বাচন করবে। আমি বিএনপি করি কারণে আমি ছোট দলগুলো সেই সুযোগ নিবে যে ধানের শীষে নির্বাচন করবে, অথচ তার দল হলো এনসিপি, তার দল হলো যে জাতীয় পার্টি, তার দল হতে পারে অন্য পার্টি। মানে এই জায়গাটা নির্বাচন কমিশন যেহেতু পট পরিবর্তন হয়েছে, নির্বাচন কমিশন চিন্তা করলো নতুন একটা কিছু করি, এই ধারাটা সংশোধন করি, যে কেউ যে কোনো মার্কায় নির্বাচন করতে পারবে না। তাকে কি করতে হবে, যে তোমার যদি নিবন্ধিত দল থাকে, তোমার যে মার্কা আছে সেই মার্কাতেই তোমাকে নির্বাচন করতে হবে। তুমি অন্য দল হয়ে ধানের শীষে, অন্য দল হয়ে নৌকা, অন্য দল হয়ে লাঙ্গলে নির্বাচন করতে পারবে না। কারণ 2018 সালে আমরা নির্বাচনে দেখেছি আসলে কি, তার মানেটা কি, মানে নির্বাচন কমিশন কিন্তু এই জায়গাটাতে সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। কেন নির্বাচন কমিশন চায় একটা শক্তিশালী বিরোধী দল গঠন করতে। আপনি যদি একই দলের হয়ে আপনি যদি বলেন যে 2024 সালে নির্বাচনের কথা যদি বলেন, 2024 সালে কি একনায়কত্ব কায়েম হলো, কারণ ধরেন এই নৌকা নিয়েই আসলো জাতীয় পার্টি, তার মানে এটা কি হলো, বিরোধী দল বলতে কিছু ছিল? বিরোধী দল একটা গৃহপালিত বিরোধী দল আমরা বলি এই কারণে। কিন্তু যদি আজকে শক্তিশালী একটা বিরোধী দল হতো, তাহলে যদি দুই পক্ষেরই লাভ হতো। দেশের যেমন লাভ হয়, ওই সরকার একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সঠিক মানে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারে। যে আরপিওর এই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, দলগতভাবে বিএনপি লাভ হতে পারে, কারণ হলো এখানে যেটা জিনিসটা হয় সেগুলো হলো অন্য দলগুলোর সাথে ভাগাভাগি হয়, আসন ভাগাভাগি, যেটা 2024 হয়েছে। বিএনপি আমার ধারণা সেরকমই চায় যে ধানের শীষে নির্বাচন করুক ছোট ছোট দলগুলো, তাহলে তাদের জোট ভারী হবে, তাই এই সুবিধাটা পাবে। কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আরপিও এই সংশোধনীটা যে বিএনপি চায়, আমি মনে করি না যে বিএনপির যে দাবি জানিয়েছে সেইটা নির্বাচন কমিশনের মেনে নেওয়া উচিত। যেটা করা উচিত যে ভাই তুই যদি নির্বাচন করিস, যে প্রতীকে নির্বাচন করতে চাও সেই প্রতীক নিয়ে তুমি নির্বাচন করবে। তুমি আরেকটা দলের অজ্ঞাবহ হয়ে ওই দলের প্রতীক নিয়ে তুমি করো, মনে প্রাণে ধারণ করো বামপন্থী, তুমি এখন ডানপন্থী মার্কা নিয়ে নির্বাচন করবে, সেটা হতে পারে না। সে প্রত্যেকের তো নিজস্বতা থাকা উচিত, সেই নিজস্বতাটা থাকা উচিত। সে বাংলাদেশের সরকার মানে সঠিক, মানে আমি বলি যে যদি শক্তিশালী বিরোধী দল না হয় দেশের উন্নয়ন হবে না। আর এই দেশের উন্নয়নের জন্য দরকার শক্তিশালী বিরোধী দল, এবং আরপিও সংশোধনীটা যেটা চাচ্ছে, যেটা নির্বাচন কমিশন করছে সেটা করা উচিত। এবং আমি মনে করি যে বিএনপি যে দাবি জানিয়েছে যে এটা করা এই আরপিও সংশোধন করা যাবে না, সেটার পক্ষে আমিও মনে করি না। আপনি যে বলছেন কার লাভ হবে, এটা তো হবে বিভিন্ন ছোট ছোট দলের এই লাভ হয়। বাস্তবতা হলো যে বিএনপির যে খুব লাভ হবে এটা আমি মনেও করি না। আরেকটি বিষয় আপনি একটু খেয়াল করে দেখেন যে একটি সময় যে গত 1 বছর ধরতে গেলে রাজত্ব করা একটি দল এনসিপি, এখন বর্তমানে ফেসবুক খুলে দেখা যায় এনসিপির যারা কর্ণধার তাদের ফেসবুক পেজ থেকে যে ধরনেরই স্ট্যাটাস দেয়া হোক না কেন, লাইকের চেয়ে হাসির হাহা রিয়াক্ট বেশি পড়ে। তো আবার অন্যদিকে দেখা গেছে যে এই যে জুলাই সনদে যে স্বাক্ষর করা হলো, একটি ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে
ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তিনি যখন দায়িত্ব নেওয়ার জন্য দেশে আসেন, তখন তার পিছনে ছিল এনসিপির এই নেতারা। আর এখন যখন জুলাই সনদ স্বাক্ষর করা হলো, তখন এনসিপির কেউ নেই, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তার ডান বাম এবং পেছনে আমরা সেই ছবিটা আমরা দেখতে পেয়েছি, এবং এই ছবিটি খুব সমালোচিত হয়েছে। তো এনসিপি কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা? তারা শাপলা প্রতীক নিয়ে বরাদ্দ করছে, কিন্তু নির্বাচন তাদের এই প্রস্তাবনায় শাপলা দেবে না কাপ পিরিচ দেবে এগুলো নিয়ে নির্বাচন কমিশনেরও কোনো মাথা ঘামাচ্ছে না। আবার অন্যদিকে এনসিপিও তাদের শাপলা প্রতীক নিয়ে অনড় আছে, সামনে আর কিছুদিন রয়েছে নির্বাচনের, তো এখনো তারা প্রতীকই বরাদ্দ পায়নি। সব মিলিয়ে আমরা যদি একটু ওভারঅল সবকিছু চিন্তা করি, যে এনসিপি কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা? না, আপনি বলছিলেন যে এনসিপি গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি একটু উল্টিয়ে বলি যে এনসিপি কে আসলে সবাই নাটের মানে গুটির মতো খেলাচ্ছে। এনসিপি আপনি একবার চিন্তা করেন, গণ অভ্যুত্থানের আগে যেটা আমরা বলছিলাম যে ছাত্র সংগঠন, যেটা সাধারণ সব মানুষের অংশগ্রহণে একটা তারা অভ্যুত্থান ঘটিয়ে ফেললো, একটা নির্বাচিত সরকারকে হটিয়ে ফেললো, অথচ দিনে 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 আস্তে আস্তে তারা তাদের শক্তি কমে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে। কেন হলো জানেন? সেটা হলো বাংলাদেশে আপনার নতুন দল মানুষ নিতে পারে না। একটু করে খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে নতুন দল যেমন জামাত জাতীয় পার্টি টিকে আছে, কিন্তু যে খুব ভালোভাবে টিকে আছে এরকম আজকে বামপন্থী দল 50 বছর ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের নতুন দল নেওয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের ট্রেডিশনটাই হলো আওয়ামী লীগ বিএনপি বেস। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ বেস বলতে পারেন, সেটা একবার বিএনপি একবার আওয়ামী লীগ এরকম করেই চলছে। এটা হয়তো দীর্ঘদিনের মেয়াদে আওয়ামী লীগ শাসন করার কারণে এক ধরনের দুঃশাসনে পরিণত হয়েছিল। কিন্তু আপনি বলছিলেন যে এনসিপি আসলে তাদের নিজস্ব একটা লক্ষ্য আছে। এনসিপি আগামীতে ক্ষমতা চলে আসবে সেই চিন্তা আমার মনে হয় না এনসিপির নেতৃবৃন্দ করছে। এনসিপি কি চায়? এনসিপি চায় যে এই মুহূর্তে যারা ইয়াং পিপল আছেন তাদেরকে একটু সংগঠিত করা, সমন্বয় করে তাদের সংকটের পাশে দাঁড়ানো। আপনি যদি খেয়াল করে দেখেন যে আজকে যে শিক্ষকদের একটা আন্দোলন হলো, এনসিপির নেতৃবৃন্দ চলে গেলেন, আজকে বিসিএস ক্যাডারের সংকট তৈরি হয়েছে, ওখানে চলে যাচ্ছেন। যেই জায়গায় সংকট তৈরি হচ্ছে, কৃষক আন্দোলন হচ্ছে, সেখানে যাচ্ছেন না। যেই জায়গায় হচ্ছে এনসিপি জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে। এনসিপি এরকম না যে আপনি এনসিপি কে হঠাৎ করে আপনাকে একটু যদি উদাহরণ দিই, পাকিস্তানের কথা আপনি চিন্তা করেন। পাকিস্তানে ইমরান খান খুব জনপ্রিয় একজন মানুষ ছিলেন, ক্রিকেটার অঙ্গনে সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। ইমরান খানের দল যখন প্রথমবার নির্বাচন করেছে, কয়টা আসন পেয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যে ইমরান খান প্রথমবার ভরাডুবি। কিন্তু ইমরান খানের কি এখন জনপ্রিয়তা নাই? না, অবশ্যই আছে। এবং পরবর্তীতে উনি দেশটির প্রধানমন্ত্রী হলো। কারণটা কি? ওই সময় তো ভোটারই হয় না। এখন যদি আপনি এনসিপির কথা বলেন, এনসিপিতে যে আমাদের দেশে আন্দোলনটা মুক্তিযুদ্ধের সময় যেরকম দেখবেন যে 18 নিচে লোকজন বেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, এইবার যে এনসিপির যে আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটা বলেন, সেই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল ইয়াং পিপল, এবং তাদের বয়স খুব কম ছিল। আজকে যে আপনি এইচএসসি পরীক্ষাটার রেজাল্ট খারাপ হয়েছে আমরা বলি, এটার পিছনেও কিন্তু এই যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে নানা কারণে তারা লেখাপড়া করতে পারেনি, এইটা একটা বড় কারণ ছিল। তো আমি যেটা বলতে চাই যে এনসিপি কে আবার আপনি বললেন যে এই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি কে দেখা গেল না এর আগে, অথচ এটা এনসিপি এই যে বললাম না যে তাকে নিয়ে খেলছে। এনসিপি নিজস্ব জায়গাতেই আছে, এনসিপি যে যায়নি সঠিক সিদ্ধান্ত। আমি তো মনে করি একটা নাটক তৈরি করা হয়েছে। সেই যে আপনি কিন্তু খেয়াল করে দেখেন, জামাত বারবার বলছে যাবে না, অথচ জামাতও যে স্বাক্ষর করেছে। এটা এক ধরনের আসলে বাংলাদেশের রাজনীতিতে না এক ধরনের এটারে বলা হয় লীলা খেলা বলতে পারেন যে চলে, যে এটা আসলে কি করছে, কারা করছে, কাদের, জনগণকে নিয়ে খেলা যেমন চলছে। আমি যদি জনগণের প্রতিনিধি এনসিপি কে ধরি তাহলে তাদেরকে নিয়েও খেলা হচ্ছে। মানে এনসিপি নাটাই আরেকজনের হাতে, তারা ঘুরে হয়ে উঠছে। এটা হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন। এবং এনসিপি কে আমি মনে করি যে এনসিপি এখনো গোছানোর সুযোগ আছে। এরা এখনই অনেক কিছু করে ফেলার সুযোগ দরকার নেই। এরা আরো 10 বছর পরে যদি তারা ঠিক মতো গোছাতে পারে, তাদের জনগণকে বোঝাতে পারে যে আমরা দেশের উন্নয়ন চাই, আমরা দেশের মানুষের উন্নয়ন চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা এই দেশটাকে ভালোবাসি, এই জিনিসটাই শুধু মানুষ চাই। সেটাই যদি মানুষ একটা পরিবর্তন চায়, আপনি খেয়াল করে দেখবেন যে একটা মানুষ, এই আওয়ামী লীগ বিএনপির বাইরেও একটা মানুষ আছে যারা কোনো দল মত পছন্দ করে না, যেটা এনসিপি যতদিন পর্যন্ত দল করে নাই আপনি খেয়াল করে দেখেন তাদেরকে সারা দেশের মানুষই তাদের সমর্থন ছিল, সাপোর্ট দিয়েছিল। তো এই জায়গাটাতে এমনকি একটি বন্যা
যে ফেনীতে বন্যার যে ঘটনাকে কেন্দ্র করে মানুষজন এভাবে মানে ঢলের মতো তারা আর্থিক সাহায্য নিয়ে তারা কিন্তু টিএসসির মধ্যে ছুটে গিয়েছিল। হ্যাঁ, শত শত কোটি টাকা তারা দিয়েছে। এবং এই জায়গাটাতে আমি মনে করি যে এনসিপি সামনে ভবিষ্যৎ মন্দ না, তারা যদি সুন্দরভাবে গুছিয়ে তাদের দল পরিচালনা করতে পারে, এনসিপি বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রতীক হিসেবে দাঁড়াবে। এই আওয়ামী লীগ বিএনপির বাইরে আমি মনে করি যে একটা বড় দল হিসেবে তৈরি হবে এবং একসময় তারা ক্ষমতাও আসতে পারে। সাখাওয়াত ভাই, আপনার চমৎকার এতক্ষণ আমরা বিশ্লেষণ করলাম, আমরা মেট্রো রেল নিয়ে আলোচনা করলাম, আরপিও নিয়ে আলোচনা করলাম এবং এনসিপির আলোচনা করলাম। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে এবং যে দেশের মধ্যে যে কিছুদিন পর পর অপ্রীতিকর এবং আইন শৃঙ্খলার যে রক্ষার যে বিষয়টা, আমরা এই আইন শৃঙ্খলাতেই কিন্তু অনেকটা দুর্বল রয়ে গেছে। আমরা প্রতিনিয়তই আমরা ফেসবুকে দেখছি যে ওপেন রাস্তায় ছিনতাই করা হচ্ছে, ওপেন সবকিছু মানে অন্যায় অবিচার করা হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। সাখাওয়াত ভাই, আজকে আমাদের সংবাদ বিশ্লেষণের সময় আজকে এই পর্যন্তই শেষ। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে নাগরিকের সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।